আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা যদি আমার কথা এখন শুনতে পেরে থাকো আমাকে কমেন্টে জানিয়ে দাও। আই হোপ সাউন্ড ইজ ক্লিয়ার দিস টাইম। হ্যাঁ, সাউন্ড হচ্ছে না, রাইট? সো সাউন্ডটি আমি ঠিক করে দিয়েছি, আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও এখন ঠিক আছে কিনা। পাই। ওকে ওকে, থ্যাংক ইউ ফর ইউ কনফার্মেশন। ওকে, ধন্যবাদ। Sometimes these types of problem happens, so thank you for cooperating, thank you for your cooperation. Okay, clear. So yes, so you can see here is your little teacher and he comes here to teach you. আমার কথা রিপিট ও হ্যাঁ, ইয়েস, আমার কথা রিপিট করতেছে, রাইট? হি ইজ ইউর নিউ ইনস্ট্রাক্টর অ্যান্ড হি ইজ রেদওয়ান। হি কামস হিয়ার টু টিচ ইউ পোয়েম। সে আজকে তোমাদেরকে কবিতা শেখাবে, লিটারেচার সে চলে যাবে। সো বাই দ্য ওয়ে, হাউ আর ইউ গাইস? হাউ ইজ গোয়িং দেয়ার? বসে সুন্দর, ইয়েস, রাইট, লাবণ্য সরকার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর কারেক্ট, আই এগ্রি উইথ ইউ। আমার থেকে ওটি আরও সুন্দর, আরও ভালো করবে সেই প্রত্যাশাই করি, এবং তোমরাও অনেক ভালো করো সেই প্রত্যাশাই রইল সবার জন্য। সো সবাই যদি সুস্থ থাকো, ভালো থাকো, তাহলে আমরা আমাদের আজকের পড়ার টপিক শুরু করতে পারি। তোমরা সবাই কেমন আছো জানিয়ে দাও, সবার বাসা সুস্থ কিনা, ফ্যামিলি মেম্বার বাসার সবাই সুস্থ কিনা, কারণ you know the situation is not good. করোনা ভাইরাসের অবস্থা মোটামুটি দিনকে দিন যদিও খারাপ হচ্ছে, বাট আমাদের একটু সাবধানতা অবলম্বন করতেই হবে এই পর্যায়ে এসে, যাতে আমরা দ্রুত এই ধরনের প্রবলেম ক্রাইসিস ওভারকাম করতে পারি। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা শুরু করে দেই। চলো আমরা আজকে লেসন শুরু করে দিতে পারি, তোমরা যদি সবাই সুস্থ থাকো। হ্যাঁ, ও অনেক কিউট। ও আমার আমি আগেই বলেছি ওর নাম রেদওয়ান। ওর বয়স প্রায় অলমোস্ট 3 ইয়ার্স, 3 বছর হয়ে গেছে। আরও 3 বছর সম্ভবত 3-4 মাস হবে আমার ভাতিজা, মাই নিস। হ্যাঁ, সো মজার জিনিস হচ্ছে, তোমরা জানো তো ইংরেজি বানানটা, স্পেলিংটা NICE, নাইস হচ্ছে যে সুন্দর, তাই না? NIECE, হ্যাঁ, NI এর আগে যখন একটা ই হয়ে যায় তখন নিস হয়ে যায়, তখন আর কি ওটা ওই যে ভাইয়ের ছেলে বা এরকম জাতীয়, হ্যাঁ, ভাতিজা এরকম বোঝায়, সুন্দর একটা স্পেলিং। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সবাই ভালো আছে জানতে পেরে ভালো লাগলো যে সবাই সুস্থ রয়েছে। সো আমরা পূর্বেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু পড়ার চেষ্টা করব। তোমরা কি স্ক্রিনটি দেখতে পাচ্ছ? যদি স্ক্রিনটি স্পষ্টভাবে দেখা যায় স্ক্রিন, তাহলে আমাকে একটু জানিয়ে দাও যে হ্যাঁ, ইয়েস, এই স্ক্রিন দেখতে পাচ্ছ, কোনো প্রবলেম হচ্ছে না। যদি লেখা স্পষ্টভাবে দেখতে পারো, লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে, এক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে স্ক্রিনের লেখাটা তোমরা দেখতে পাচ্ছ কি না। পাই। ওকে, ধন্যবাদ। জি স্যার, ওকে, ধন্যবাদ কমেন্ট করার জন্যে। সো ইয়েস, সো আজকে জানো আমরা বলেছিলাম আজকে আমরা একটু 2টি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের পূর্বে যে টপিকসটি ছিল মডিফায়ার, ও নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা আজকে কিছু যেটা বলেছিলাম তোমাদের থিম রাইটিং ব্যাপারে আমরা আলোচনা করব। হ্যাঁ, তোমাদের যে পোয়েমগুলো রয়েছে এখান থেকে আমরা আজকে একটি বাছাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ, ড্রিম, ডেভিড হার্বার্ট লরেন্স। সো এই পোয়েমটি সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যাঁ, সো তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে তিনি সেই সাহিত্যিক লরেন্স। তো ওনার সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এটি মডিফায়ার পড়ার পর আমরা ওনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং আমরা কিভাবে আমরা এই পোয়েমটি পড়ব সবাই, এবং এই পোয়েমটি সম্পর্কে ডিটেলস পড়ে কিভাবে থিমগুলো লিখতে হয়। সো আমরা একটি বেসিক ধারণা এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিব। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটি ধারণা পাবো আশা করি। আমরা এই পোয়েমটি এটি আমরা মডিফায়ার করার পরেই কিন্তু আমরা শুরু করে দিব।
সো চলো আমরা আমাদের মডিফায়ার টপিকস একটু প্র্যাকটিস করে নেই, যাতে পরবর্তীতে তো জাস্ট ওটা বুঝার কাজ, ওটা আমরা জাস্ট বুঝবো, শিখবো, ওটাতে ভালো মার্কস পাওয়া যায়। হ্যাঁ, সো আমরা মডিফায়ার টপিকস শুরু করে দিচ্ছি। সো জানো মডিফায়ার নাম্বার 9-এ এসে থাকে, এটি আমরা যখন কভার করব অনেক কিছুই হয়ে যায়, রাইট ফর্ম ভার্বস, উইদাউট ক্লোজ, ভোক্যাবুলারি, ফ্রি হ্যান্ড রাইটিং, অনেক ক্ষেত্রে এগুলো কাজে দেয়। হ্যাঁ, সো বেসিকলি পরীক্ষায় এইভাবে প্রশ্নগুলো এসে থাকে। ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন একটি প্রশ্নের পাশাপাশি বলে দেয় প্রি মডিফাই দ্য নাউন, বিভিন্ন জিনিস বলে দেয়। সো এইগুলো আমি আলাদা আলাদা করে তোমাদের সাথে প্র্যাকটিস করব, আমরা আলাদা আলাদা করে। আজকে আমরা ফার্স্ট 3টি করব, 1, 2, 3। এখানে একটি চার্ট রয়েছে, এগুলোই আমি বিগত বোর্ডগুলো থেকে বের করেছি, কোনগুলো বেশি ফ্রিকোয়েন্টলি আসে সেগুলো এখানে দেওয়া। দেখো মডিফায়ার প্রশ্নে তোমাদের এভাবে শূন্যস্থানে আগে বলে দিতে পারে, প্রি অথবা পোস্ট লিখে বলবে মডিফাই দ্য নাউন। যখন শুধু মডিফাই দ্য নাউন এইটি থাকবে, শুধু মডিফাই দ্য নাউন, তোমরা অ্যান্সার যে শূন্যস্থান থাকবে ওখানে একটি ওয়ার্ড বসাবে, সেই ওয়ার্ডটি অথবা সেই ফ্রেজটি হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যখন মডিফাই দ্য নাউন বলবে, নাউনকে কে মডিফাই করবে, অ্যান্সারে তোমরা একটি অ্যাডজেক্টিভ বসাবে। আবার যখন বলে দিবে যে নাউন অ্যাডজেক্টিভ, এই নাউন অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকবে, বলতে পারে মডিফাই দ্য নাউন, নাউন অ্যাডজেক্টিভ থাকলে বসাবে নাউন। আর যদি বলে মডিফাই দ্য ভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এই তিনটিকে মডিফাই করে অ্যাডভার্ব। আজকে আমরা এই তিনটি শিখব। হ্যাঁ, লক্ষ্য করো, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনজন ব্যক্তি তার সাথে সম্পর্ককার এই অ্যাডভার্বের। হ্যাঁ, সো এই তিনজনের সাথে কিন্তু অ্যাডভার্বের একটি ভালো সম্পর্ক রয়েছে, এই জন্য তিনজনকেই মডিফাই করে থাকে এই অ্যাডভার্ব। সো চলো আমরা প্র্যাকটিস করে আসি। আচ্ছা, যেহেতু মডিফায়ার আমরা এখন করব, ফার্স্টে আমরা করব এখানে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসবে। সো আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু ধারণা রাখা প্রয়োজন, অ্যাডজেক্টিভগুলো কিভাবে হয়ে থাকে। হ্যাঁ, এটি আমি তোমাদেরকে একটু দেখাই এখন। আমাদের অ্যাডজেক্টিভ আসে না, লেখাগুলো ক্লিয়ার চলে আসবে দেখা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো আচ্ছা, এখন কেমন আসছে এখন জানিয়ে দাও। এখন আশা করি এখন আগে থেকে বেটার আসছে, রাইট? সব ক্লিয়ার, রাইট? সো তোমাদেরকে আমি একটু ধারণা দিয়ে রাখি কিভাবে অ্যাডজেক্টিভগুলো হয়। লক্ষ্য করো এখানে বেশ কিছু এখানে অ্যাডজেক্টিভ কিভাবে করতে হয় দেওয়া রয়েছে, এবং কিভাবে অ্যাডভার্ব গঠন করতে হয় লক্ষ্য করে দেখো। সচরাচর হ্যাঁ, এই অ্যাডজেক্টিভের সাথে লাস্টে লি যোগ করে অ্যাডভার্ব করতে হয়। যেমন কেয়ারফুল, সাবধান, এর সাথে লি যোগ করে হয়ে গেল কি, কেয়ারফুললি। তেমনি গ্রেট থেকে হয়ে গেল গ্রেটলি, নাইস থেকে হয়ে গেল নাইসলি, স্লো থেকে হলো স্লোলি। কিন্তু কিছু ব্যতিক্রম আমরা দেখতে পারি, যেমন কখনো কি, যখন নাউন হয়, নাউনের সাথে যদি লি যুক্ত হয় তখন কিন্তু অ্যাডজেক্টিভ হতে হয়। যেমন ফ্রেন্ড হচ্ছে বন্ধু, এটি নাউন, এর সাথে লি যোগ করে হয়ে গেল ফ্রেন্ডলি। কস্ট, ব্যয় করা, এর সাথে লি যোগ করে হলো কস্টলি। কাওয়ার্ড মানে ভীতু, কাওয়ার্ড থেকে হয়ে গেল কাওয়ার্ডলি। তো এই বিষয়গুলো তোমাদের শেখা অনেক প্রয়োজন, এগুলো তোমাদের হেল্প করবে। আর কিছু এখানে সাধারণ অ্যাডভার্ব দেওয়া হলো, যেমন অলওয়েজ, অফেন, অলমোস্ট, অলসো, ওয়েল, অনলি, নট, নেভার, রেয়ারলি, খুব কমই, তারপর জেনারেলি, প্রবাবলি, এগুলো কিন্তু ইয়েস্টারডে, টুডে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলো তোমাদের শিখে রাখতে হবে। আর খেয়াল করো কীভাবে ভার্বের সাথে এই যে শন এগুলো যুক্ত করে নাউন হয়ে যায়। এক্সপ্রেস থাকলে এক্সপ্রেশন, তেমনি প্রিটেন্ড থাকলে প্রিটেনশন। দেখতে পাচ্ছ কনসিল থেকে মেন্ট হয়ে কনসিলমেন্ট হয়ে গেল কি, নাউন, কনসিলমেন্ট। তেমনি নাউনের সাথে কিভাবে অ্যাডজেক্টিভ যুক্ত করতে হয়, হ্যান্ড থেকে হয় হ্যান্ডফুল, ভ্যালুয়েবল যোগ করলে হয় ভ্যালুয়েবল অ্যাডজেক্টিভ। তেমনি এইভাবে হেল্প থেকে হেল্পলেস, এটি হয় অ্যাডজেক্টিভ। এই বিষয়গুলো শিখতে হবে তোমাদের। আর চলো আমরা কিছু প্র্যাকটিস করি। নাম্বার 1, এটি এসেছিল যশোরবোধ 2019-এ। দেখো এখানে বলে দিয়েছে অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, যদি বলবে যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে কে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। কখনো কখনো ওরা এই পাশে বলে দিবে
আবার কখনো বা ওরা বলে দিবে অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো ওই ক্ষেত্রে লক্ষ্য করো, ফার্মার্স ইউজ ড্যাশ ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস অ্যান্ড পলিউট ওয়াটার। ফার্মার কী করে, কী ধরনের তারা সার এবং ওষুধ মানে পোকামাকড় মারার ওষুধ ব্যবহার করে তারা পানি দূষণ করে, এটা কী ধরনের হয়ে থাকে, এই যে তাদের সার অথবা যে পোকামাকড় মারার যে ওষুধ ব্যবহার করে এটি কী ধরনের হয়, এটি তোমাকে অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ব্যবহার করতে হবে, যেহেতু বলে দিয়েছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। শূন্যস্থানে যেই উত্তরটি বসবে অ্যাডজেক্টিভ মানে কোনো কিছুর তার অবস্থান, সেই বিষয়টি আসলে কেমন, দোষ হতে পারে, গুণ হতে পারে, তার ভালো মন্দ হতে পারে, এগুলো হয়। ফাতেম অ্যান্সার করেছে হার্মফুল, ওকে। লাবণ্য করেছে পয়জনাস, লিটন করেছে কেমিক্যাল, হার্মফুল মিথিলা, ফাইন। পয়জনাস এশরাত, হার্মফুল সাথী করেছে, টক্সিক রাইট, হ্যাঁ সবগুলোই আসলে কারেক্ট। এখানে লক্ষ্য করে দেখো, এখানে আমার কিছু অ্যান্সার করা রয়েছে, আমি দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে ফার্টিলাইজারটা ছিল কেমিক্যাল, হার্মফুল, তোমরা যেগুলো বললে পয়জনাস, টক্সিক, তারপর টক্সিক, সবগুলোই হবে, হ্যাঁ। সো এখানে লক্ষণীয় বিষয় যে হার্মফুল এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর ফার্টিলাইজার্স, ইনসেকটিসাইড এগুলো হচ্ছে নাউন। নাউনকে মডিফাই করলো কারা, অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলো তোমাদের শিখে রাখতে হবে, এই যে পয়জনাস, ও ইউএস, এফ ইউএল যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, আমরা চলে যাই নাম্বার 2-তে। নিউজপেপার প্লেস এ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। নিউজপেপার খুব একটি ভূমিকা পালন করে আমাদের এই যে আধুনিক সভ্যতায়, সিভিলাইজেশনে। তো কী ধরনের ভূমিকা মানে রোল প্লে করে নিউজপেপার, এটি তোমাদের বলতে হবে। যেহেতু রোল প্লে করে, কী ধরনের, এই যে রোলটি নাউন, তো কী ধরনের রোল প্লে করে। জাকিরুল লিখেছে ভাইটাল রোল প্লে করে, ওকে। জান্নাত ফেরদৌস ভাইটাল, ওকে। ফাতেমা লিখেছে ইম্পর্ট্যান্ট, ফাইন, এটিও সঠিক, হ্যাঁ। ম্যাগ এবং লাবণ্য, রাশেদ, ওরা সবাই ভাইটাল লিখেছে। রিপন, হ্যাঁ তোমাদের সবারগুলো সঠিক হয়েছে। এবং জারিন লিখেছে ইম্পর্ট্যান্ট। সুরজ ইম্পর্ট্যান্ট, হ্যাঁ সবগুলোই হচ্ছে রাইট। এখানে লক্ষ্য করে দেখো, এখানে আসলে সিনোনিম যতগুলো সম্ভব সবগুলোই হবে। এখানে বলতে পারো ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট, ভাইটাল। নিউজপেপার প্লেস এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন মডার্ন সিভিলাইজেশন, হ্যাঁ। তো সবগুলোই কিন্তু হবে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, হ্যাঁ সবগুলোই কারেক্ট। এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর পরেরটি দেখো, একটি বোর্ডের কোয়েশ্চেন। One should choose the dash newspaper because many newspapers present news partially. একজন ব্যক্তির উচিত, তোমরা যখন বাজার থেকে নিউজপেপার, পত্রিকা কিনতে যাও, অনেক ধরনের পত্রিকা রয়েছে। সো তোমাদের উচিত যে এমন একটি নিউজপেপার ক্রয় করা, যেই নিউজপেপারে আসলে সত্যিকার অর্থের সত্যিকার সংবাদ উপস্থাপন করা হয়। এখানে কোনো পক্ষের পক্ষ নেওয়া হয় না, মানে যাকে বলে নিউট্রাল, হ্যাঁ। পার্শিয়ালি মানে হচ্ছে একপাক্ষিক, হয়তোবা কোনো একটি স্পেশাল বড় পক্ষের সে সাপোর্ট নেয়। সো কী ধরনের নিউজপেপার আমাদের ক্রয় করা উচিত, ড্যাশ নিউজপেপার। এখানে সবাই লিখেছে বেস্ট, ইম্পর্টেন্ট, বেস্ট, গুড নিউজপেপার, বেস্ট লিখেছে, এগুলো হবে। বাট যখন এই যে পার্শিয়ালি কথাটা চলে আসে, মানে একপাক্ষিক, তোমরা যদি লিখতে পারো যে নিউট্রাল জাতীয় কিছু নিউজপেপার চুজ করা উচিত, ওইটি কিন্তু সবচাইতে ভালো হয়। এই জাতীয় যদি অ্যান্সার আমি একটু খুঁজে দেখি কেউ দিতে পারো কি না। সবাই বেস্ট লিখেছো না, বেস্ট আসলে কোনটি, হ্যাঁ কারেক্ট, এটি আরও ভালো হয় যদি তোমরা এইভাবে লিখতে পারো। দেখো, হ্যাঁ তোমাদেরগুলোও হয়তো বা স্যাররা মার্ক দিয়ে দিবেন, হয়তো বা, কারণ স্যারদের অনেক রকম বোর্ডে ইনস্ট্রাকশন থাকে, অনেক ফ্লেক্সিবল থাকে। বাট দেখো আরও সুন্দর হয় তোমরা যদি লিখতে পারো ইমপার্শাল অথবা আনবায়াসড, এই দুটি শব্দ তোমরা শিখে রাখো। পার্শিয়ালি মানে একপাক্ষিক, এই পার্শিয়ালির এটির বিপরীত শব্দ মানে হচ্ছে ইমপার্শাল। ইমপার্শাল মানে কারো পক্ষপাতী যে নেয় না, যে কিনা নিউট্রাল, সে সবাইকে সমান চোখে দেখে। অথবা আনবায়াসড, আনবায়াসড এটি মানে নিউট্রাল।
কারো পক্ষ নেয় না। তো এই ধরনের নিউজ পেপার আমাদের কেনা উচিত যারা কারো পক্ষ নেয় না। হ্যাঁ, সো এই দুটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো শিখে রাখো। আর লাস্ট ওয়ান, রিমন, a college boy is known to his classmates as a good student. He never mixes with dash boys. হ্যাঁ, এটি এসেছিল বরিশাল বোর্ড 2017। হি নেভার মিক্সেস উইথ, সে যেহেতু তাকে আমরা একটা ভালো স্টুডেন্ট হিসাবে স্বীকৃতি দিয়েছি, তাহলে সে কোন ধরনের বয়দের সাথে মেশে না। এটি কি হতে পারে, বয়গুলো কেমন ধরনের? জান্নাতুল ফেরদাউস অ্যান্সার করেছে, লিখেছে বয় মুখ দেবেন না স্যার আপনি। মার্ক দেবেন না, রাইট, মার্ক তো এখানে দেওয়া হবে না। ব্যাড লিখেছে, নটি লিখেছে। হ্যাঁ, দুইটি কিন্তু সঠিক অ্যান্সার, দুইটি কিন্তু সঠিক। এখানে ব্যাডও হবে, নটিও হবে। ব্যাড মানে খারাপ, নটি মানে দুষ্টু। হ্যাঁ, আমরা দুষ্টু বলে থাকি, নটি বলে না, দুষ্টু ছেলের দল। একটা গানও তো আছে, হ্যাঁ, এই যে কি জানি তোমার জেমসের দুষ্টু ছেলের দল। হঠাৎ করে মনে পড়লো। এখানে ব্যাডও হবে, নটিও হবে, সবই কিন্তু এখানে কারেক্ট। হ্যাঁ, সে নেভার মিক্সেস উইথ ব্যাড স্টুডেন্ট। সো আমরা মোটামুটি শিখে ফেললাম কিভাবে এই যে তোমার 1 নম্বর যে বিষয়টি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, একটা আইডিয়া হলো। এখন আমরা চলে যাই। তো প্রি মডিফাই দ্য নাউন যদি বলে, নাউনকে কে মডিফাই করবে? অ্যাডজেক্টিভ। এখন নেক্সট ওয়ান, যদি সেন্টেন্সে লেখা থাকে নাউন অ্যাডজেক্টিভ, ওই ক্ষেত্রে তোমাদের শূন্যস্থানে একটি নাউন বসাতে হবে। লক্ষ্য করো, আমরা কিছু প্র্যাকটিস করে বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। যদি বলে দেয় নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউন অ্যাডজেক্টিভ একসাথে থাকবে দুটি, কখনো কখনো থাকবে শুধু নাউন অ্যাডজেক্টিভ। ওই ক্ষেত্রে তোমরা শূন্যস্থানে একটি নাউন বসাবে। লক্ষ্য করো, অলমোস্ট এভরি মিডল ক্লাস ফ্যামিলি হ্যাজ এ টেলিভিশন সেট টুডে। বর্তমানে কিন্তু মোটামুটি মধ্যবিত্তদের সবার বাসায় টেলিভিশন সেট রয়েছে। তো ড্যাশ প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং। সো কোন প্রোগ্রামগুলো খুব এন্টারটেইনিং, বিনোদনমূলক হয়ে থাকে? এটা এসেছে 18 সালে। এখানে তোমাদের একটি নাউন বসাতে হবে। লক্ষ্য করো, এখানে প্রোগ্রামও কিন্তু একটি নাউন, আবার অ্যান্সারে বসবে নাউন। দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটি অ্যাডজেক্টিভের মতন কাজ করে। একটু স্মল করলে ভালো হয়। আচ্ছা, আজকে বড় লাগছে স্ক্রিনটি বড় লাগলেই কি ভালো? হ্যাঁ, না মেনি হবে না রাশেদ, এখানে কিন্তু তোমাকে একটি নাউন বসাতে হবে। হ্যাঁ, এখানে মেনি কিন্তু তোমরা জানো মেনি হচ্ছে ডিটারমিনার, এটি হচ্ছে কাউন্টেবল, তোমাদের পড়ানো হয়েছিল। ডিটারমিনারে যখন আমরা আসবো তখন মেনি পড়বো আমরা। এটি কিন্তু মেনি দিলে হবে না, এখানে একটি নাউন বসাতে হবে। এখানে আমাদের সম্পূর্ণ নাউন বসাতে হবে। তোমরা লক্ষ্য করো, এই যে মেনি, এটি হচ্ছে মেনি হচ্ছে ডিটারমিনারের মধ্যে কোয়ান্টিফায়ারের মধ্যে পড়বে, এখানে মেনি হবে। এই যে দেখো মেনি, এই কোয়ান্টিফায়ারগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাদের অ্যাডজেক্টিভ বসালে হবে না, এখানে তোমাদের একটি নাউন বসাতে হবে। এখানে নাউন বসাতে হবে। কি ধরনের প্রোগ্রাম? রাইট, রাশেদ এবং মরিয়ম এবং সামান্তা, রিপন সঠিক অ্যান্সার করেছো। এখানে সরাসরি না তৌহিদ সাম লিখলে এটি হবে না, এখানে এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। এজন্যই বললাম যে তোমরা বিষয়টি লক্ষ্য করো, যখন নাউন অ্যাডজেক্টিভ এই কথা এটি তোমরা পাবে, শূন্যস্থানে তোমাদের নাউন বসাতে হয়। আর নাউন কারা? হ্যাঁ, একজন লিখেছে টিভি, আমি তোমার জ্ঞাতার্থে বিষয়টি দেখাতে চাই। এখানে আমাদের কি লিখতে হবে? টেলিভিশন লিখতে হবে। বিষয়টি বুঝতে পেরেছো আশা করি। এখানে সম্পূর্ণ টেলিভিশন লিখতে হবে এখানে, কারণ টেলিভিশন হচ্ছে নাউন। হ্যাঁ, আমাদের এই জন্য এখানে টেলিভিশন লিখতে হবে। সো চলে যাই দ্বিতীয় প্রশ্নে। কাজী নজরুল ওয়াজ এ ফেমাস পোয়েট। তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। এখানে বলা হচ্ছে, লক্ষ্য করো, ইউজ নাউন অ্যাডজেক্টিভ। এখানে তোমাদের ব্যবহার করতে হবে এই যে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ থাকলে তোমরা শূন্যস্থানে নাউন বসাবে। তো তিনি কোন সাহিত্যকে সমৃদ্ধ করেছেন?
কাজী নজরুল ওয়াজ এ ফেমাস পোয়েট, তিনি কোন সাহিত্যকে তিনি ফেমাস করেছেন এটি তোমাদেরকে লিখতে হবে। তিনি কি ইংলিশ সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, না আমেরিকান সাহিত্যকে, না ইন্ডিয়ান সাহিত্য, নাকি ব্রিটিশ সাহিত্য, নাকি আমাদের বাঙালি সাহিত্য, এটি তোমাদের লিখতে হবে। হ্যাঁ, রাইট, তোমরা সঠিক অ্যান্সার করেছো। এখানে মোহাম্মদ জাকির, এখানে আওয়ার লেখার প্রয়োজন নেই, কারণ তোমাদের এখানে আমরা শুধু নাউনটি লিখলেই যথেষ্ট। এখানে হি এনরিচড বাঙালি লিটারেচারই যথেষ্ট। হ্যাঁ, এখানে হ্যাঁ সবারগুলো হয়েছে। নীল আকাশ, মেঘ, এশরাত, সুমাইয়া, রাশে দেখতে পাচ্ছি, ফাতেমা, সামান্তা, জান্নাত, মাসুদ, আফরিন, সুলতানা, সবারগুলোই কিন্তু সুমাইয়া আক্তার সহ সবারগুলোই হয়েছে। হ্যাঁ, ও তোমাদের সাথে মনে হয় আমি একটি জিনিস ভুল করে ফেললাম। এই জিনিসটি একটু ব্যাখ্যা করে দিই আমি। এখন আমার হঠাৎ করে বিষয়টি মনে পড়লো, আমি তোমাদের মনে একটি ভুল ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আসলে ভুল তো হবেই, ভুল হতেই পারে অনেক ক্ষেত্রে, হঠাৎ করে বলে ফেলি আর কি। হ্যাঁ, কারণ আমার কিন্তু অনেকগুলো ভাগিনা রয়েছে, ভাগিনী রয়েছে, আবার ভাতিজাও রয়েছে, আমার কিন্তু অনেকগুলো রয়েছে। সো হয় কিন্তু তাদের মধ্যে হঠাৎ করে ভুল হয়ে যায়। হ্যাঁ, সো যেই বিষয়টি আমি তোমাদের বলেছিলাম NIEC, দেখো NICE, নাইস তো মানে সুন্দর, সবাই জানি তাই না। এখন নাইসের সাথে যখন আমরা এখানে যুক্ত করি NIEC, ওটা কি হয় নিস, ওটা কিন্তু আমাদের হয় যে কি, আমাদের ভাইয়ের যদি কোনো মেয়ে থাকে, মানে আমাদের ভাগিনী, হ্যাঁ এক কথায় আমার বোনের মেয়ে থাকে বা ভাইয়ের মেয়ে থাকে, নিস হয়। আর যখন নেফিউ হয়, ওটা হচ্ছে যে আমাদের ভাগিনা, আমার ভাইয়ের ছেলে বা আমার বোনের ছেলে হতে পারে, নেফিউ, রাইট। এই যে রেদওয়ান, ও কিন্তু আমার নেফিউ। হ্যাঁ, আমি কি বললাম, আমি বলেছি নিস হবে। আসলে আমার ভাগিনীও রয়েছে, আমার ভাগিনাও রয়েছে, আমার দুই বোন, যাই হোক আমার দুই বোন এক ভাই, আমার দুই বোনেরই ওদের ভাগিনা রয়েছে, ভাগিনী রয়েছে, এতগুলো রয়েছে যে বলতে গিয়ে তোমার ভাগিনীকে বলে ফেললাম নেফিউ। যাই হোক, বিষয়টি আমিও ক্লিয়ার করে রাখলাম। বিষয়টি অনেক মজার, সবার জন্যই বিষয়টি, কনসেপ্টটি ক্লিয়ার থাকলে আমাদের সবার জন্যই ভালো হবে, রাইট। সো বিষয়টি আশা করি এখন আমাদের সবার জন্য স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যখন আমাদের বোন বা ভাইয়ের ছেলে হয় তখন আমরা নেফিউ বলি, আর যখন মেয়ে হয় তখন নিস। হ্যাঁ, সো এই বিষয়গুলো ভুল করা ভালো তো। হ্যাঁ, রাইট জাকারিয়া, ভুল করা ভালো। আশা করি আজকে ভুল হয়েছে আমাদের এই বিষয়টি, আমরা আর ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের সবারই এটি আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ খুব মজা করে জিনিসটি ভুল হলো। যাক, ধন্যবাদ সবাইকে। সো চলো আমরা আরেকটি, আচ্ছা আজকে যেহেতু আমাদের আবার পোয়েট পড়তে হবে, আমরা আর ডিটেলসে না গিয়ে আমি তোমাদের এটা দেখাই। লক্ষ্য করো, যখন ইউজ নাউন হয়, হ্যাঁ কখনো কখনো ওরা বলবে নাউন ব্যবহার করতে, যে এভরি স্টুডেন্ট হ্যাজ এ লাইব্রেরি ড্যাশ। প্রত্যেক স্টুডেন্টের একটা লাইব্রেরি কি থাকে, তোমাদের যদি লাইব্রেরি থেকে থাকে, সো লাইব্রেরি কি থাকে, তোমাদেরকে লাইব্রেরিতে প্রবেশ করার জন্য কি জাতীয় তোমাদের একটি জিনিস দেওয়া হয় যেটি দিয়ে তোমরা লাইব্রেরিতে প্রবেশ করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের হ্যাজ এ লাইব্রেরি ড্যাশ, কি হতে পারে এখানে, এখানে এসেছিল, হ্যাঁ রাইট, জাকিরুল ইসলাম সঠিক হয়েছে, লাইব্রেরি কার্ড লিখেছ, এবং রাশেদ এবং মিথিলা। হ্যাঁ, এটি কিন্তু একটি বোর্ডের কোয়েশ্চেন, দেখতে পাচ্ছ লাইব্রেরি কার্ড এসেছিল, ওকে সঠিক হয়েছে। হ্যাঁ, সো তোমাদের এখন আমরা করে যাব নাম্বার 3। এটি খুব বেশি ইম্পর্টেন্ট, লক্ষ্য করো, যদি বলে মডিফাই দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। হ্যাঁ, এখানে লক্ষণীয় বিষয়, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকেও করে, অ্যাডভার্বেও করে। এর মানে আমাদের অ্যাডভার্ব সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে, সবাইকেই অ্যাডভার্ব মডিফাই করে। সো অ্যাডভার্ব চিনার উপায় কি, সচরাচর অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করে আমরা অ্যাডভার্ব করতে পারি। কেয়ারফুল, কেয়ারফুলি, গ্রেট, গ্রেটলি, এখানে কিছু লিস্ট রয়েছে, আমি তোমাদের এগুলো আমাদের অবশ্যই শেখা প্রয়োজন।
সার্ডেন থেকে সার্ডেনলি, স্মুথ থেকে স্মুথলি, এগুলো তোমাদের শেখাবো। এছাড়া লক্ষ্য করো এখানে অলওয়েজ, অফেন, ওয়েল, অনলি, নট, নেভার, এই যে নটও কিন্তু অ্যাডভার্ব। রেয়ারলি খুব কমই, হার্ডলি খুব কম, সেলডম, ইউজুয়ালি, জেনারেলি, এগুলো কিন্তু অ্যাডভার্ব। এই যে নাও, দেন, তারপর ইয়েস্টারডে, টুডে, এগুলো সবই অ্যাডভার্ব। হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে। সো এক দুটো এক্সাম্পল করি, চলো। আর্সেনিক প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। নর্থ হচ্ছে উত্তর, হ্যাঁ, নর্থ বেঙ্গল। সো আর্সেনিক প্রবলেম পাওয়া যায় কোথায়? পাওয়া যায় নর্থ বেঙ্গলে পাওয়া যায়। এখানে বলা ছিল যে প্রি মডিফাই দ্য ভার্ব। ভার্বকে কে মডিফাই করবে? এখানে ওরা যদি বলে দেয় তাহলেও অ্যাডভার্ব হবে, ওরা না বলে দিলেও অ্যাডভার্ব হবে। হ্যাঁ, এখানে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে, কারণ ফাউন্ড হচ্ছে ভার্ব, এখানে বসাতে হবে অ্যাডভার্ব। হ্যাঁ, জাকিরুল লিখেছে মেইনলি, হ্যাঁ তোমারটি সঠিক হবে। আর্সেনিক প্রবলেম ইজ সেভারালি, না সেভারালি বিষয়টি কেমন হয়ে গেল? ইউজুয়ালি, রিপন লিখেছে সঠিক, মেইনলি সঠিক। আচ্ছা, আমাদের এখানে সম্ভবত মেঘ হবে, কখন যে আবার কারেন্ট চলে যায় এটিও বলা যায় না, কারেন্ট চলে যেতে পারে, যদি চলে যায় তো চলে যাবে। তোমাদের সাথে দ্রুত দেখিয়ে দিই এটি কি হতে পারে, কারণ অবস্থা ভালো না। লক্ষ্য করো এখানে ইউজুয়ালি হবে অথবা জেনারেলি হবে। হ্যাঁ, দুইটি কিন্তু সঠিক। এখানে ইউজুয়ালি হতে পারে, জেনারেলি, আমরা লাস্টে সাধারণত অথবা জেনারেলি কি হবে? অ্যাডভার্ব হবে। হ্যাঁ, এখানে কিন্তু দুটি সঠিক। তো তোমরা দ্বিতীয়টি করে দেখাও, পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার। পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার। এখানে কি হবে? মোস্টলি, মেইনলি, রাইট, ইউজুয়ালি, হ্যাঁ এটিও সঠিক। পিপল, এখানে আমি আর বেশি দেরি করব না, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। লক্ষ্য করো এখানে লাস্টে কিন্তু লি যুক্ত করে, মেইনলি, লার্জলি, ইউজুয়ালি, জেনারেলি। হ্যাঁ, যখন লাস্টে লি থাকে তখন আমরা একটু অ্যাডভার্ব বলে থাকি। আর ডিপেন্ড মানে নির্ভর করা, ডিপেন্ড হচ্ছে ভার্ব, ভার্বকে এখানে মডিফাই করলো অ্যাডভার্ব। হ্যাঁ, আমরা যেহেতু আমার এনভায়রনমেন্টটি এখানে অন্যরকম এনভায়রনমেন্ট, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। চলো আমরা আজকে আর প্র্যাকটিস বেশি না করে আমরা চলে যাই আমাদের লিটারেচার সেকশনে। আমরা বলেছিলাম যে এই লিটারেচার তোমাদেরকে দেখাবো। যে কোনো সময় হয়তো বা কারেন্ট চলে যেতে পারে, আমি চেষ্টা করব যদি দ্রুত শেষ করে দেওয়ার জন্য, এনভায়রনমেন্ট অবস্থা ভালো নয়। হ্যাঁ, সো তোমরা যদি মডিফায়ারের লেসনটি আজকে যতটুকু করিয়েছি তোমরা যদি বুঝতে পারো এতটুকু, তাহলে ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, আমরা পরবর্তীতে আবার যখন মডিফায়ার করব তখন আমি, যদি তোমরা বুঝতে পেরে থাকো, ঠিক একই পদ্ধতিতে তোমাদেরকে আরও নতুন নতুন মডিফায়ার করাবো, এবং পাশাপাশি আমরা আর নতুন একটি থিম করার চেষ্টা করব, যদি আজকে আমি এই থিমটি তোমাদের করাতে পারি। হ্যাঁ, তোমরা ইয়েস লিখে আমাকে জানিয়ে দাও যে তোমরা যদি বুঝতে পেরে থাকো, সেই বিষয়টি আমাকে কনফার্ম করে দাও। ওকে, জাকিরুল বুঝতে পেরেছে, ধন্যবাদ, জানতে পেরে ভালো লাগলো। অনেকগুলো ইয়েস লিখেছে, আশা করি ভালো করে বুঝতে পেরেছে জাকিরুল। হ্যাঁ, সো আমরা এখন চলে যাই। দেখো ইংরেজি প্রথম পত্র যে বিষয়টি রয়েছে, থিম অ্যানালাইসিস অফ পোয়েমস। আমাদের যে কবিতাগুলো রয়েছে, এখানে কবিতাগুলো সিন, আমাদের যে বই রয়েছে সিন, ওখান থেকে 12টি কবিতা। আমি এই কবিতাটি পড়ার সময় আমি সরাসরি রামপ্রসাদ স্যারের ইনস্ট্রাকশনগুলো অনুসরণ করতে চাই, কারণ তোমরা জানো ইতিমধ্যে কিন্তু রামপ্রসাদ স্যার খুব সুন্দরভাবে, তিনি যেহেতু অনেক দীর্ঘদিন ধরে তিনি বোর্ডের খাতা দেখে আসেন, তিনি বোর্ডের নির্দেশনা অনেকগুলো ট্রেনিং করেছেন, তার এই বিষয়ে খুব স্পষ্ট ক্লিয়ার ধারণা রয়েছে। তিনি কিন্তু আমাদের সবার সাথে তাঁর যে ধারণাগুলো তিনি শেয়ার করেছেন, আমি ঠিক তাঁর নির্দেশনা অনুযায়ী তোমাদের সাথে বিষয়গুলো আবারও আমি রিপিট করছি। লক্ষ্য করো আমাদের বইতে 12টি পোয়েম রয়েছে। ঢাকা বোর্ডের কোশ্চেনগুলো দেখা যায় এই 12টি সচরাচর সিন থেকেই পোয়েমগুলো আসে, বাট এখানে কিন্তু একবার আনসিন থেকেও এসেছিল। আমাদের কিছু আনসিন থেকে পড়ে রাখতে হবে, যদি
এসে যায় তখন যাতে আমরা ভালো করতে পারি। হ্যাঁ, সো থিমের ব্যাপারটি এই তোমাদের থিম এসে থাকে নাম্বার 11 নম্বরে একটি কবিতা দিবে, এখান থেকে তোমাদের থিম লিখতে হবে, এর জন্য মার্কস থাকবে 8। এই ক্ষেত্রে ওরা বলে দেয় নট মোর দেন 50 ওয়ার্ড, শব্দসীমা 50টি ওয়ার্ডের বেশি না হওয়াই ভালো, তোমাদের প্রয়োজনে কিছু কম হতে পারে 5-10টি। হ্যাঁ, তোমাদের 50টির মধ্যে রাখাই কিন্তু সবচাইতে নিরাপদ বুদ্ধিমানের কাজ, যেহেতু এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। সো আর কি বলতে পারি বিষয়টি, স্যার তোমাদের স্পষ্টভাবে বলেছেন কিভাবে একটি ভালো মার্কস পেতে পারো। ইফ দ্য রাইটিং ক্যারিজ আন্ডারলাইন মেসেজ উইথ প্রপারলি স্পেলড ওয়ার্ড। হ্যাঁ, তো এইখানে আন্ডারলাইন মানে তোমাদের যে কবিতাটি থাকবে এর মূল ভার্ব তোমাকে লিখতে হবে এবং স্পেলড মানে বানান সঠিক থাকতে হবে। এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে যদি তোমরা ভালো মার্কস পেতে চাও। আরও যেই বিষয়টি তোমাদের লক্ষ্য করণীয়, যে তোমাদের যে কবিতা যে থাকবে, পোয়েম থাকবে, সাপোজ এটি একটি পোয়েম, এই পোয়েমের কিন্তু পরীক্ষার হলে তোমাদের কবির নাম থাকবে না এবং পোয়েমের নাম থাকবে না। তোমাদের পোয়েম মিনিমাম ফার্স্ট লাইন বা কিছু লাইন মনে রাখতে হবে, যে যাতে তোমরা পোয়েমটি দেখে চিনতে পারো এটি কোন পোয়েম এসেছিল। এই বিষয়টি খুব কেয়ারফুলি তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, সো আজকে আমরা যেই পোয়েমটি পড়াবো এইটি তোমাদের যাদের পুরাতন বই রয়েছে তাদের ইউনিট 10 লেসন 2 এর এ নম্বর যেই পোয়েমটি ড্রিমস। হ্যাঁ, এখন যাদের নতুন বই আছে তাদের সম্ভবত এটি ইউনিট 3-তে রয়েছে। রাশেদ আমাকে আজকে কমেন্টে জানিয়েছে তারা এখানে পাচ্ছে না, সো তোমরা একটু কাইন্ডলি খুঁজে বের করে নিবে পোয়েমগুলো। সো চলো, এখানে দুইটি ড্রিম নামে দুইটি কবিতা রয়েছে। হ্যাঁ, এর মধ্যে একটি লিখেছেন নাম্বার যেটি এ লিখেছেন D.H. লরেন্স। হ্যাঁ, ওনার সম্পূর্ণ নাম হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স, যদিও সংক্ষেপে উনি D.H. লরেন্স নামে উনি ব্যাপকভাবে পরিচিত, উনি কবিতাগুলো উনি বের করে রাখেন। সো চলো আমরা ওই D.H. লরেন্স ওনাকে আমরা একটু দেখে আসি। সো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে উনি সেই তোমাদের কবি জানার সম্পর্কে জানার কবিতা তোমাদেরকে আজকে আমি দেখাবো। তিনি হচ্ছেন D.H. লরেন্স, দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাচ্ছ তার নাম D.H. লরেন্স, দেখতে পাচ্ছ উনি ছাতা মাথায় দিয়ে আছেন। তোমরা দেখতে পাচ্ছ এই যে D.H. ইনি কিন্তু কবি নন, কবি কিন্তু এই যে উনি। হ্যাঁ, সো এই যে দেখতে পাচ্ছ উনি ট্রেনে যাই হোক কামরায়, এনার কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তাহলে ভালো লাগবে। আসলে আমরা কার কবিতা পড়ছি একটু দেখলাম আর কি, আমাদের ভালো লাগলো, কিন্তু আর বেঁচে নেই। সো লক্ষ্য করো, ডেভিড হার্বার্ট লরেন্স তিনি জন্মগ্রহণ করেছেন সেপ্টেম্বর 11, 1885 সালে। তিনি ইউনাইটেড কিংডমে মানে ইউনাইটেড কিংডম ব্রিটেন মানে ব্রিটিশ ইংল্যান্ড ওখানে জন্মগ্রহণ করেছেন, আর তিনি মারা যান 1930 সালে, তিনি ফ্রান্সে মারা যান। হ্যাঁ, তো ডেভিড হার্বার্ট লরেন্স ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট, ঔপন্যাসিক ছিলেন, পোয়েট ছিলেন, কবি ছিলেন, প্লে রাইট ছিলেন, নাট্যকার, অ্যাসেইস্ট, প্রবন্ধকার, লিটারারি ক্রিটিক, সাহিত্যিক সমালোচক, অ্যান্ড পেইন্টার, চিত্রকরও ছিলেন, হু পাবলিশড অ্যাজ D.H. লরেন্স। লরেন্স রাইটিং ইজ ফেমাস ফর হিজ স্ট্রেংথ, তিনি শক্তিশালী লেখা লিখতেন। সেভারাল অফ হিজ ওয়ার্কস ওয়ার ব্যান্ড, তার কিছু কিছু লেখা ব্যান্ডও হয়েছিল, যারা কবিদের ক্ষেত্রে এটি খুব স্বাভাবিক একটি ব্যাপার যারা লেখালেখি করেন। সো হিজ রাইটিংস অফেন রিফ্লেক্টেড হিজ কমপ্লেক্স পার্সোনালিটি। লরেন্স ওয়াজ ভেরি ডিস্টিংক্ট অথর, his works were a bit open and not everyone agreed with his style of writing. তো তাঁর যে লেখাগুলো একটু ওপেন মানে তিনি মুক্ত মনার ছিলেন, তিনি তার লেখাগুলো ওপেন ছিলেন। তোমরা জানো আমাদের বাংলাদেশে অনেক রাইটার রয়েছে তারা একটু মানে ওপেন মাইন্ডেড, যারা যখন লিখেন আসলে অনেক বিষয় তারা ওপেনলি লিখেন, মানে কারো তোয়াক্কা করেন না। সো যারা ওপেনলি লিখেন তাদের থেকে আমরা অনেক কিছু আসলে অনেক বিষয় তিনারা ফুটিয়ে তুলতে পারেন, তো জানার মাধ্যমে তানার লেখনীর মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে উঠেছিলেন তিনি। সো চলো আমরা দেখে নিই উনি কীভাবে লিখেছেন। সো এই যে তার একটি কবিতা রয়েছে, এই কবিতা যদি তোমরা বুঝতে চাও ভালোভাবে, হ্যাঁ, আমাদের একটু কিছু শব্দ অর্থ মাথায় রাখতে হবে। লক্ষ্য করো এখানে রয়েছে ইকুয়ালি, এটি একটি অ্যাডভার্ব, এটি হবে সমানভাবে। ভ্যানিটি, এখানে বৃথা দেওয়া রয়েছে, যদিও এটার সঠিক অর্থ বৃথা নয়, আমি এটি তোমাদের দেখিয়ে দিব, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ।
ডেঞ্জারাস বিপজ্জনক অ্যাডজেক্টিভ। তেমনি ডাস্ট হচ্ছে নোংরা, ডাস্ট থেকে বলা হয় ডাস্টি, ধূলিপূর্ণ। তো ড্রিমার্স যারা স্বপ্ন দেখে, ওয়েক মানে ঘুম থেকে ওঠা, সবাই জানো। সো ভ্যানিটি বিষয়টি আমি তোমাদের বলে রাখি, ভ্যানিটি। আর এখানে আগে একটি সহজ বিষয় বলি, যেমন রিসেস। এই যে রিসেস শব্দটি আমি প্রথম দেখেছিলাম যখন আমি আমার নটরডেম কলেজে পড়াশোনা করতাম, তখন আমাদের যে রুটিন ছিল ওখানে সমতা 11টার পরে একটি রিসেস পিরিয়ড ছিল 15 মিনিটের। তো ওখানে ওরা রিসেস লিখে রাখতো, মানে বিরতি পিরিয়ড। সো এখানে নাউন অর্থে বিরতি বা বিশ্রাম বোঝায়, যেমন ডিউরিং সামার রিসেসেস দ্য নিউজ পেপার সেন্ট হিম ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য কান্ট্রি। সো গ্রীষ্মের ভ্যাকেশনে তো নিউজ পেপার কর্তৃপক্ষ তাকে বিভিন্ন দেশ ঘোরাতে পাঠিয়েছিল। আবার এই রিসেস মানে নাউনও হয়, ওই ক্ষেত্রে সচরাচর এটি প্লুরাল হয়ে থাকে, রিসেস। এটি আরও একটি ব্যবহার লক্ষ্য করা যায়, নাউন। এটিকে বলা হয় এ সিক্রেট অর হিডেন প্লেস, একটি সিক্রেট অথবা হিডেন লুকায়িত একটি স্থান। যেমন সাইকোঅ্যানালিস্ট এইম টু এক্সপ্লোর দ্য ডিপেস্ট ইনারমোস্ট রিসেসেস অফ ইউর মাইন্ড। আচ্ছা, আমাদের যখন অনেক ক্ষেত্রে হয় না সাইকোলজিক্যাল সমস্যা হয়, হ্যাঁ, তখন কি হয়, আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই পরামর্শ নেওয়ার জন্যে, তাই না? সো তোমাদেরকে আমি বিষয়টা বুঝাই। সো কারো যদি কখনো সাইকোলজিক্যাল সমস্যা মানে ব্রেনের চিন্তাধারার সমস্যা হয়, সাইকোলজিস্টের কাছে যেতে পারো। তো সাইকোলজিস্ট যেটা করে, উনি সরাসরি এমন অ্যাঙ্গেল থেকে কথাবার্তা বলেন, উনি চেষ্টা করে একটা মানুষের মনের ভিতরে যেই রিসেস, যে সুপ্ত জায়গা রয়েছে, ঘর রয়েছে, ওখানে ঢোকার চেষ্টা করেন। ওখান থেকে তিনি ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসেন এবং তখন তিনি ওনাকে ভালো সাজেশন দিতে পারেন, যেটা কিনা উনি সুস্থ স্বাভাবিক জীবনে ব্যাক করতে এটা অনেক হেল্প করে। সো এই রিসেসটি হচ্ছে মনের মধ্যে সেই জায়গাটি যেখানে তোমার সিক্রেট একটি প্লেস, হ্যাঁ, ওটি হচ্ছে রিসেসেস। এটি নাউন হিসাবে ব্যবহৃত হয়। সো চলো, এবং এখানে যে ভ্যানিটি, এখানে ভ্যানিটি যখন আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, খেয়াল করো, এখানে ভ্যানিটি হচ্ছে ডান উইথ দ্য এইম অফ গেটিং প্রেস, মানে এমন একটি কাজ করা যেটি তুমি প্রশংসা পাওয়ার জন্য তুমি। এখানে একটি উদাহরণ রয়েছে, যে হয় না যে আমাদের এখানে এক এলাকার যে মেয়র কি করলো, তো তোমাদেরকে আমি যেহেতু গল্প আকারে বলি, ভ্যানিটি। মনে করো যে আমাদের এলাকার মেয়র, তো মেয়র কি, আমি কিন্তু কোনো মেয়রের সম্পর্কে কিছু বলছি না, এমনি রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ, আমি জাস্ট একটি মজার উদাহরণ দিচ্ছি। সো এক দেশে ছিল এক মেয়র, তিনি কি করলো, তিনি একটা ব্রিজ তৈরি করলো এলাকার, হ্যাঁ। তো দেখা গেল ওই ব্রিজটা উদ্বোধন করার দিনই কী হলো, ব্রিজটা ভেঙে পড়ে গেল। সো আসলে তিনি যে এই ব্রিজটি তৈরি করেছেন, অর্থায়ন করেছেন, ওখানে সঠিকভাবে কাজগুলো করা হয়নি, তিনি খুব তাড়াহুড়ো করে করেছেন, কিছু হয়তো বা টাকা পয়সা ওখান থেকে সরিয়ে রেখেছেন। সো তার যে উদ্দেশ্য কী ছিল, যে লোক দেখানো, কারণ যেহেতু সামনে নির্বাচন, তিনি যদি ব্রিজ করতে পারেন সবাই তাকে ভোট দিবে। সো প্রশংসা পাওয়ার জন্য তিনি এটা করেছেন, এটা কোনো ভালো উদ্দেশ্য ছিল না। এটাকে আমরা বলতে পারি ভ্যানিটি, হ্যাঁ, ভ্যানিটি প্রজেক্ট অথবা ভ্যানিটি পাবলিকেশন, এই বিষয়গুলো, হ্যাঁ। সো আশা করি এখন আমরা কবিতাটি ভালোভাবে বুঝতে সক্ষম হব, যেহেতু তোমরা অর্থগুলো বুঝেছ। চলো, সো দেখো, লিটারেচার হচ্ছে এমন বিষয়, লিটারেচার তুমি যদি ইংলিশ লিটারেচার পড়তে চাও, কখনো তুমি বাংলা মিনিং পড়ে ইংরেজি লিটারেচারের মানে ওদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না, হ্যাঁ। মানে ওদের যে শব্দ চয়ন, যে স্ট্যান্ডার্ড, যে চিন্তাধারা, এগুলো কেবলমাত্র ইংলিশ অর্থ দিয়েই এগুলো বুঝতে হয়। আর লিটারেচার যেটা আমরা যেটা পড়বো থিম, আমরা বলতে পারি থিম আর সামারির মধ্যে একটা পার্থক্য চলে আসে, যে আসলে সামারি হচ্ছে একটি স্টোরি থাকে, সাধারণত স্টোরির বেশিরভাগ ক্ষেত্রে আমরা 1/3 সামারি লিখে থাকি, আর সামারিটি ওইটিকে সাম আপ করে ওইটির যে মানে লিখিত ভাষা, ওটি আমরা জাস্ট প্রেজেন্ট করি আমাদের মতো করে, মানে সংক্ষেপে আমরা ওটার ভাষাতেই আমরা যেটি লিখে থাকবে গল্পের ভাষায় শর্টকাট করে তুমি লিখবে। আর পোয়েমটি হচ্ছে, পোয়েম থেকে যখন আমরা এই থিম বের করি, এটি হচ্ছে পোয়েমের যে উদ্দেশ্য, যে আসল উদ্দেশ্য, তিনি তানার পোয়েমের মাধ্যমে তিনি যেটি বুঝাতে চেয়েছেন, মানে মানুষের আমাদের প্রাত্যহিক জীবনের যে পরিবর্তনের জায়গায় বা তিনি সেটা চিহ্নিত করেছেন, ওই বিষয়টিকে ভাবার্থকে তুলে ধরাই হচ্ছে থিম, হ্যাঁ। থিমের মাধ্যমে আমরা আধ্যাত্মিক ভাবার্থকে ফুটিয়ে তুলব। সো এখানে আমি 46 ওয়ার্ডের একটি থিম তৈরি করেছি তোমাদের জন্য, আমি এটি তোমাদের সাথে ক্লাস শেষে শেয়ার করে দিব। সো all people dream but not equally, those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that
it was vanity. But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. So এখানে তোমাদের একটা জিনিস আমি শিখিয়ে দিতে চাই যে তোমরা লক্ষ্য করো, এই পোয়েমের মধ্যে যখন ফর কথাটি থাকে, পোয়েমে যখন একটি সেন্টেন্সে ফর দিয়ে শুরু হয়, এই ফরের বাংলা অর্থ হয়ে থাকে কারণ, এখানে হয় বিকজ। হ্যাঁ, সো অল পিপল ড্রিম, সব মানুষই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সবাই সমানভাবে স্বপ্ন দেখে না, এক একজনের এক এক রকম স্টাইলে স্বপ্ন দেখে। দোজ হু ড্রিম বাই নাইট, যারা কিনা ঘুমের মধ্যে মানে রাতে স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড, এখানে বলা হয়েছিল রিসেস মানে অবসর যাপন হতে পারে, আবার মনের মধ্যে একটি গোপন কক্ষ হতে পারে। হ্যাঁ, তো আমাদের মনের মধ্যে যেই ধুলো মাখা ময়লা মাখা একটি গোপন কক্ষ থাকে, যখন আমরা ঘুমাই তখন কিন্তু ওই গোপন কক্ষে গিয়ে আমরা স্বপ্ন দেখি। হ্যাঁ, সো অফ দেয়ার মাইন্ড, আমরা যারা তোমরা ঘুমের মধ্যে ওই গোপন কক্ষে গিয়ে স্বপ্ন দেখো, ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, যখন তোমরা ঘুম ভেঙে সকালে উঠো তোমরা দেখো যে এটা ছিল ভ্যানিটি। বলা হয়েছিল ভ্যানিটি জিনিসটা কি, মানে লোক দেখানো, প্রশংসা পাওয়ার জন্য কিছু করা। হ্যাঁ, সো তোমরা ঘুম থেকে উঠে দেখো আসলে এটা লোক দেখানো একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নের কোনো বাস্তবতা নেই, কোনো প্রকৃত অর্থ নেই, এই স্বপ্ন জাস্ট ভ্যানিটি। হ্যাঁ, এটা কখনো শক্তিশালী কোনো স্বপ্ন নয়, এই স্বপ্নটি বাংলায় বলতে পারি সহজ ভাষায় বৃথা। এই স্বপ্ন হচ্ছে বৃথা যারা ঘুমে স্বপ্ন দেখে। বাট কিন্তু দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, কিন্তু যারা সকালবেলা মানে এখানে বলা হচ্ছে যে দিনের বেলা স্বপ্ন দেখে তারা ডেঞ্জারাস পিপল। ডেঞ্জারাস মানে এমন নয় তারা অস্ত্রপাতি নিয়ে রাস্তায় গিয়ে মানুষকে মেরে ফেলে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ডেঞ্জারাস বলতে যারা কিনা সত্যিকার অর্থে জেগে জেগে স্বপ্ন দেখে, তাদের স্বপ্নের একটি পারপাস রয়েছে, উদ্দেশ্য রয়েছে, তারা বুঝে শুনে স্বপ্ন দেখে। সো বিষয়টি এমন, তোমরা যদি এখন যারা কলেজের শিক্ষার্থী, তোমরা যদি চাও যে এইচএসসিতে জিপিএ 5 পেতে, তোমরা যদি চাও ভালো ভার্সিটিতে পেতে, তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে যে ঘুমের মাঝখানে খাটে গড়াগড়ি করে পড়ে গেলে হাত পা ভেঙেও যেতে পারে। হ্যাঁ, সো এটি করলে কিন্তু হবে না, এটি স্বপ্ন নয়। ঘুমের মধ্যে A+ পেলে দেখা গেলো হার্ভার্ড ইউনিভার্সিটি অক্সফোর্ডে চলে গেলে, এটি আসল স্বপ্ন নয়। বাস্তবে স্বপ্ন করতে হবে, প্ল্যান করতে হবে, এইচএসসিতে জিপিএ 5 পেতে হবে, তারপর আস্তে আস্তে ভালো জায়গায় যাবে। এর জন্য তোমাকে এখন থেকেই প্রিপেয়ার্ড হতে হবে, এটি হচ্ছে আসল স্বপ্ন। যারা এটি করতে পারে তারা হচ্ছে মূলত কবির ভাষায় ডেঞ্জারাস পিপল। ফর দে, এখানে ফর মানে বিকজ দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, তারা খোলা চোখে স্বপ্ন দেখে, অ্যান্ড মেক দ্যাম কাম ট্রু। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো, এবং এই স্বপ্নগুলো তারা বাস্তবে মানে সত্যতে রূপান্তর করে। হ্যাঁ, সো ওই যেটা বললাম যে জিপিএ 5 পেতে চাও, তোমরা অনলাইন ক্লাস করবে না, আসবে না, ভালো মনোযোগ দিবে না, তাহলে তো সম্ভব নয়। এই জন্য তোমাদের পড়াশোনা করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে এবং প্ল্যান করতে হবে। আমি ভার্সিটিতে যেতে চাই, আমি ভার্সিটির নলেজগুলো এখন থেকেই আমি একটু দেখে রাখি যাতে আমি ভবিষ্যতে ভালো করতে পারি। এইভাবে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। ওই ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বন্ধ করে স্বপ্ন দেখলে কিন্তু স্বপ্নই থেকে যাবে, সেটি আর বাস্তব হবে না। সো কবি মূলত এটি বোঝাতে চেয়েছেন বাস্তব জীবনে তার যে থিম। সো দেখো আমি এখানে যে থিমটি লিখেছি, তোমাদের আগেই বলে রাখি, এখানে আমি একটি থিম লিখেছি, এর মানে নয় যে এই থিমটি তোমাদের পড়তে হবে বা এটিই দুনিয়া সবচাইতে সেরা থিম, ব্যাপারগুলো ঠিক এমন নয়। এখানে তোমাদের বাজারে অনেকগুলো বই রয়েছে, নবদূত বই, পাঞ্জাবি বই, ক্যাপ্টেন বই, অ্যাডভান্স বই, এছাড়া অনেক শিক্ষক রয়েছেন যারা স্টুডেন্টদেরকে থিম দিয়ে থাকেন। তোমরা যে কোনো একটি থিম তোমরা ফলো করবে, এটি সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি আমার মতো করে একটি তোমাদের সাথে থিম শেয়ার করি। হ্যাঁ, সো বিষয়টি এইরকম, তোমরা যে কোনো থিম তোমাদের ভালো লাগে তোমরা ওটি শিখে নিও। হ্যাঁ, সো আমারটি ছিল 46 ওয়ার্ডের। দেখো, ড্রিমিং ইজ কমন টু অল। এই যে স্বপ্ন দেখাটা কিন্তু সবার জন্যই কি একটি কমন ব্যাপার, একটি সাধারণ ব্যাপার। বাট কিন্তু দ্য স্টাইল অফ ড্রিমিং ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, কিন্তু এক একজন মানুষ এক এক স্টাইলে তারা স্বপ্ন দেখে। হ্যাঁ, সো দোজ পিপল হু ড্রিম, এখানে আমি তোমাদের বলে রাখি আনকনশাসলি আর সাবকনশাসলি। মানে কি, আনকনশাসলি হচ্ছে তোমরা যখন ঘুমিয়ে থাকো
আমরা যখন ঘুমিয়ে থাকি অথবা কেউ যদি অজ্ঞান হয়ে যায় আমরা বলি আনকনশাস। আর সাবকনশাস হচ্ছে তোমরা সচেতন, সাপোজ তোমরা এখন অনলাইন ক্লাস করছো বা অন্য কিছু ভাবছো, এটি হচ্ছে সাবকনশাস। আর কনশাস মানে সচেতন, একদম নিজের জ্ঞানে স্বজ্ঞানে। সো those people who dream unconsciously or subconsciously can't make their dream true. তো যেই সমস্ত মানুষ তারা তোমার কি কয় ওই তারা ঘুমিয়ে ঘুমিয়ে অথবা অজ্ঞান হয়ে স্বপ্ন দেখে তাদের কিন্তু স্বপ্ন সফল হয় না। সো এখানে আমি লিখলাম, এখানে দেখো। আর অপর দিকে অন দ্য আদার হ্যান্ড, এই যে আমি এখানে কানেক্টরে ব্যবহার করেছি, লক্ষ্য করো। অপর দিকে দোজ পিপল হু ড্রিম কনশাসলি, যারা কিনা জেগে জেগে সচেতনভাবে স্বপ্ন দেখে, ক্যান মেক দেয়ার ড্রিম ফ্রুটফুল, তাদের স্বপ্নটাকে তারা মোটামুটি বাস্তবে রূপদান করতে পারে। অ্যান্ড টার্ন দেয়ার লাইফ মিনিংফুল, এইভাবে কিন্তু তারা তাদের জীবনকে সার্থক মিনিংফুল করতে পারে। কবির কথার যে প্রতিফলন, তানার যে ভাবার্থ, এটি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। হ্যাঁ, সো আমি তোমাদেরকে এইভাবে এখানে লিখিয়েছি। হ্যাঁ, সো শিক্ষার্থীরা এখানে তোমাদের 50 ওয়ার্ডের মধ্যে থিম লিখতে হবে। আমি এখানে 46 ওয়ার্ডের থিম লিখেছি। তোমরা যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাও যে ইয়েস, এবং তোমাদের ক্লাসটি কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আমি ইনশাল্লাহ তোমাদের, কালকে আমার ক্লাস থাকবে না, আমার পরবর্তী আবার বৃহস্পতিবার তোমাদের সাথে নতুন একটি টপিকস থিম নিয়ে আসব, নতুন একটি পোয়েম এবং নতুন একটি মডিফায়ার নিয়ে আমরা আসবো। হ্যাঁ, আর তোমাদের সাথে এটা আমি আপলোড করে দিব ক্লাস শেষে। তোমরা যদি বুঝতে পেরে থাকো আজকে থিমটি, তোমার কমেন্টে কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো। তো তোমাদের এই অভিজ্ঞতাটুকু আমি পরবর্তীতে ব্যবহার করব। এটি আমার জন্য ভালো হবে। ওকে, তোমরা যদি বুঝতে সমস্যা হয় ওই ক্ষেত্রে আমাকে বলতে পারো। হ্যাঁ, আমি ওইটি চেষ্টা করব যে আরো যেভাবে ভালো হয় ওই কাজটি করার জন্য। আর ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনা রইল। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এখানে অনেক বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন, খুব বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। যাই হোক, যে কোনো সময় এখন কারেন্ট চলে যাবে। সো আমরা পরবর্তীতে ড্রিম নিয়ে আরও একটি কবিতা রয়েছে, পোয়েম রয়েছে, আমরা ওই পোয়েমটি আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর আজকে যেই পোয়েমটি আমি তোমাদেরকে ক্লাস শেষে দিয়ে দিব। আমি আবারও বলে নিচ্ছি, থিম কিন্তু অনেকভাবেই হতে পারে। এই থিমটি যে তোমাদের আমারটি লিখতে হবে কেমন কিন্তু নয়। তোমরা যে কোনো একটি থিম, তোমরা যে মানসম্মত থিম হয়ে থাকলে তোমরা লিখতে পারো, ঠিক আছে? তোমরা এই বিষয়টি লক্ষ্য রাখবে। এইটি কিন্তু একমাত্র থিম নয়, বা এইটি যে সবচেয়ে ভালো হয়ে গেল ব্যাপারটি এমন নয়। অনেক বই রয়েছে, তোমরা যেটি ভালো লাগবে তোমরা একটি থিম। ঠিক আছে, তুমি পড়াও পড়াও। এবিসি পড়াতে পারবা? এ বলো, এ বই আছে। আচ্ছা, টাটা দিয়ে দাও ওদেরকে, বাই বাই দাও। বাই বাই। আচ্ছা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। সালাম দাও। আল্লাহ হাফেজ। গুড বাই দাও। গুড বাই। গুড মর্নিং দাও। গুড মর্নিং নাবি। হাউ আর ইউ দাও। হাউ আর ইউ? আই এম ফাইন। আই এম ফাইন। হাউ অ্যাবাউট ইউ? হাউ আর ইউ টু? দেখছো, ও কিন্তু ইংলিশে কথা বলছে। ঠিক তোমাদেরও এইভাবে কথা বলা শিখতে হবে, কারণ ওর যেটি হয় ও বুঝে না বুঝে কথা বলছে। হ্যাঁ, ওর কথা হচ্ছে কি, আমি একটা যেটা শুনলাম সেটা বললাম, এত কিছু বোঝার প্রয়োজন নেই। এজন্যই বারবার বলি যে বেশি বেশি শোনার হ্যাবিট করো, অত বোঝা দরকার নাই, অত গ্রামার ভোকাবুলারি বুঝতে গেলে সমস্যা। হ্যাঁ, এই যে দেখছো, কিন্তু খুশি। সো এইভাবেই শিখতে হবে। দেখ, ওকে হাউ আর ইউ বলো। এই যে হাউ আর ইউ, ও কিন্তু বলতে বলতে এক সময় শিখে যাবে। ও কিন্তু এত নিয়ম খেয়াল করে না, ফার্স্টে হাউ দিতে হবে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, তারপর লাস্টে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। হ্যাঁ, ও কিন্তু খুশি। সো ব্যাপারটি এইরকম যে এই স্টাইলই আমাদেরকেও শিখতে হবে। এত বোঝা দরকার নেই যে বিভিন্ন তোমাদের রয়েছে, তোমাদের ভিডিওগুলো দেখবে, তোমাদের
অনেক প্রোনাউন্সিয়েশন তোমাদের রনি স্যার কিন্তু তোমাদের ইতিমধ্যে কিছু প্রোনাউন্সিয়েশন আইপি অনেক কিছু দেখিয়েছে, ভালো ভালো জিনিস, ওগুলো তোমরা ফলো করো। এখানে তোমাদের সব স্যার অনেক সুন্দরভাবে তোমাদের এই যে রনি স্যার, আরাফাত স্যার, আমাদের শাওন স্যার, রামপ্রসাদ স্যার যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে করতে থাকো, দেখবে তোমরা জীবনে অনেক ভালো করতে পারবে, অনেক উন্নতি করবে। হ্যাঁ, সো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। গুড বাই, গুড বাই। টাটা, টাটা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।